জিজ্ঞেস করবেন বলবে ভাই আমি তো আমিনুল ভাইয়ের লোক, মানে তাদের চরিত্রটা হয়ে গেছে আর এইরকম। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগে প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্নভাবে আপনাদের কিছু কিছু কর্মী নেতাদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, যেটা কোনোভাবেই আমরা মেনে নিব না। বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর, কোনো আওয়ামী লীগের, কোনো নব্য বিএনপির কোনো স্থান না। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের যারা প্রশাসনের ভাইরা রয়েছেন, পুলিশ রয়েছেন, আমাদের সেনাবাহিনীর ভাইরা রয়েছেন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সহযোগিতা করবেন। গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। আওয়ামী লীগ যে ভুল করেছে বিএনপি সে ভুল করবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল। এই জন্যই আমাদের আজকের এই কর্মশালা, এই আপনাদের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের মতামত তাদের সাথে পরামর্শ করে, কথা বলে, আলোচনা করে, তাদের ভাষা বুঝে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা আলোচনার মাধ্যমে আমরা আগামীর পথ চলব এবং আগামীর ভবিষ্যৎ সুন্দর একটি সমাজ গড়ব, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাই আসুন, আমি আমার বক্তব্যের অর্ধেক শেষ করে ফেলেছি, বাকি অর্ধেক এখনো বাকি আছে। আমি আপনাদের সামনে এখন আমাদের যে 31 দফা যে রূপরেখা, সেটা আমি সংক্ষেপে কিছু কিছু বিষয়ের উপরে ব্যাখ্যা করব। বাকিটা আপনাদের হাতে লিফলেট রয়েছে, আপনারা খুব চিন্তা ভাবনা করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কারণ আপনাদের পরিবারের কাছে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কিন্তু আজকে যারা রয়েছেন এখানে পরিবারে, আপনার ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন, স্বামীরা রয়েছেন, স্ত্রীরা রয়েছে, ভাইরা রয়েছে, বন্ধুরা রয়েছে, আপনাদের বাসায় গিয়ে কিন্তু আপনাদের আজকে এই 31 দফা যে লিফলেট এটার উপরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে পারবেন তো? যদি আমার কথা শোনেন তাহলে পারবেন, আর যদি না শুনেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, কারণ আপনাদের প্রত্যেকটি নেতা কর্মী আগামীতে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। আমরা এখনো পরিপূর্ণ গণতন্ত্র ফিরে পাইনি, আমরা এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হইনি। এই জন্য আপনাদের সামনে আরো কঠিন সময় রয়েছে। আমরা সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করব, যুদ্ধ করব, সংগ্রাম করব। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই, চলবে, চলবে। আপনারা ধৈর্য ধরে বসুন। আমি আপনার সামনে এখনই আমাদের যে 31 দফার যে রূপরেখা আমি চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য, বলে আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে আমাদের যারা বক্তা রয়েছে তারা তাদের বক্তব্য বলবেন এবং বক্তব্যের মাধ্যমে অনেক আমি আমার যারা বক্তা রয়েছে তাদের কাছে অনুরোধ করব, এই লিফলেটটি আপনাদের কাছে দেওয়া হয়েছে, আপনারা কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনারা এই লিফলেটের উপরে আমাদের বিষয়ভিত্তিক যে ইস্যুগুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে আপনার মতামত, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলোর উপরে আপনারা বিশেষভাবে আলোচনা করবেন। তাহলে আমাদের সকল নেতা কর্মী দেশের সাধারণ মানুষের পাশে গিয়ে চায়ের দোকানে বসে, আড্ডার টেবিলে বসে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারবেন। আপনারা যদি এখান থেকে শুনে গিয়ে ওই গেট বাড়ানোর পরে যদি ভুলে যান তাহলে কিন্তু এত কষ্ট, এত শ্রম কোনোটারই কোনো ভ্যালু থাকবে না, কোনো মূল্য থাকবে না। মনোযোগ সহকারে শুনবেন তো সবাই? হাত তুলেন তো, হাত তুলেন সবাই। হ্যাঁ, সবাইকে শুনতে হবে। ধন্যবাদ। বসেন, আমি একটু বসে আপনাদের সামনে এখন উপস্থাপন করবো। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এটা শোনা যায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা, যা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ। প্রশ্ন থাকতে পারে, এমন মেরামত বা সংস্কারের ধারণা কি অপরিহার্য আমাদের জন্য? গত প্রায় 54 বছরে আমরা যেমন দেখেছি অবিস্মরণীয় স্বাধীনতা যুদ্ধ, তেমনি বারবার আক্রান্ত হয়েছি দেশীয় স্বৈরাচারের নির্মম আঘাতে। বারবার আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব করেছে ঝুঁকিতে, আমাদের জাতীয় পরিচয়কে বিকৃত করার অপচেষ্টা হয়েছে। সাধারণ মানুষকে রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবন দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল কাঠামো, লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ, আর জনগণ বঞ্চিত হয়েছে জীবনমান উন্নয়নের অধিকার থেকে। আমার পিছনে স্ক্রিনে একটু দেখা যাচ্ছে, আপনারা সেখান থেকেও পড়তে পারবেন। এমনই এক ক্রান্তিকালে এই দেশকে স্বৈরাচারের কবল থেকে আজীবন মুক্ত রাখতে, দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এমন এক অসাধারণ কর্ম পরিকল্পনার মাধ্যমে এবং সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা অসাধারণ দূরদর্শিতা রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই পারি। সাথে সাথে বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা 71 থেকে 27 দফাকে 31 দফার পূর্ণ অবয়ব প্রদানে সহায়তা করেছেন, সমমনা সেই সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছে নিশ্চিতভাবে। জাতীয় সরকারের ধারণা, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, গণতান্ত্রিক শক্তির জয়লাভ, আর এর পূর্ব শর্ত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন। যারা মিছিল নিয়ে এসছেন আপনারা ওইখানে অফ হয়ে যান। তুমি শুধু একা আসো ভাইয়া, তুমি একা আসো, বাকিরা ওইখানে থেকে যাও। স্বেচ্ছাসেবক দল ফরিদ, তুমি একা আসো, বাকিরা থেকে যাও। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি সম্পর্কে সকলেই অবগত রয়েছে। আমরা আমাদের দেশে দেখি বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 সালে যে ভিশন দেওয়া হয়েছে, সেই ভিশন সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমাদের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচিতে এই স্বেচ্ছাসেবক দল, এটা কোনো স্লোগানের প্রোগ্রাম না, কেউ স্লোগান দিবে না, এটা কোনো স্লোগানের কর্মসূচি না। বসে থাকো তোমরা শুধু মনোযোগ সহকারে। আর তোমাদের এই যে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, এইসব স্লোগান বন্ধ করো। উত্তর দক্ষিণ এগুলি কোনো স্লোগান না। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচিতে মূলত 4 শ্রেণীতে সংস্কারের ধারণা উপস্থাপিত হয়েছে। 1 নম্বর হচ্ছে সাংবিধানিক সংস্কার, 2 নম্বর হচ্ছে প্রশাসনিক সংস্কার, 3 নম্বর হচ্ছে জনকল্যাণ বিষয়ক সংস্কার, 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সংস্কার। সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সার্বভৌমত্ব নিশ্চয়তা, স্বাধীনতা, সুরক্ষা, টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে। একই সাথে দেশের অখণ্ডতা, সার্বজনীন অংশীদারিত্ব, ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠা করবে বাংলাদেশী জাতীয়তাবাদের বাস্তবসম্মত সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয়। জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা রাষ্ট্রীয় মূলস্তম্ভ বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে।
এছাড়াও সুষ্ঠু নিরপেক্ষ প্রভাবহীন ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করার অন্যতম সংস্কার কর্মসূচিতে রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার প্রচেষ্টা রয়েছে এই প্রস্তাবনায়। এসবের বাইরে অতি গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিতকরণ, অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়ক যুগোপযোগী সংস্কারের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, পরিবেশের সুরক্ষা, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার নিশ্চয়তা, শিক্ষা ব্যবস্থার কার্যকরী আধুনিকায়ন, শিক্ষার্থীর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে সংস্কার অগ্রাধিকারে রয়েছে। এক নম্বর, সংবিধান সংস্কার কমিশন গঠন। ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত 1.5 দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্যমূলক অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে। প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধনী পরিবর্তনগুলো পর্যালোচনা করে জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্য নির্বাচিত আইনসভায় পর্যালোচনা অনুমোদনের জন্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার প্রস্তাব করবে। সংবিধানে আপনারা ইতিমধ্যে জানেন যে 1/11-এর পরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার যে রয়েছিল সেটি বাতিল করে দিয়েছিল। সেটি বাতিল করার অন্যতম কারণ ছিল তার ক্ষমতাকে ধরে রাখার জন্য। স্বৈরাচারী কায়দায় যে কোনো মূল্যেই বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিল। সেই ধরনের অসংখ্য সংবিধানে এই অবৈধ সরকার সংস্কার করেছিল। সেই সংস্কারগুলো আমরা আমলে নিয়ে নতুনভাবে বাংলাদেশের জনগণের মতামতকে সেই সংবিধানে সংশোধন করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী সেটাও আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছে যে আমরা সংবিধানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার সংযোজনের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে তিনি পূরণ করবেন। 2 হচ্ছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠাতা। সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। হিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা করা হবে। 3 নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, যেটি ইতিমধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। গণতন্ত্র রক্ষা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে। 4 রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে। 5 প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। এটা কে ঘোষণা দিয়েছে? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, কেউ যেন স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় জোর করে বসে থাকতে না পারে। এই জন্য তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা শুধু বিএনপির দ্বারাই সম্ভব, আর কেউ এটা করতে পারবে না। 6 আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন।
বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনার বিশেষজ্ঞ জ্ঞান অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে কথিত যশা অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক সাংস্কৃতিক সংগীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চকক্ষ প্রবর্তন করা হবে। 7. সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতান্ত্রিকরণের লক্ষ্যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানে 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে। আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 70 অনুচ্ছেদ সংশোধনের জন্য সংবিধানে আমরা একটি মত প্রকাশ করেছি, কিন্তু একটি ইসলামিক দল তারা এটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা চায় না যে 70 নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে সেটা সংশোধন করা হোক। আপনারা তো বুঝে নিয়ে বুঝছেন তো। 8 নম্বর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছ অশুভ প্রভাবহীন অংশগ্রহণমূলক সর্বজন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সক্ষম এবং দক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বাধীন দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হবে। 9. স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন করা। ইতিমধ্যে আমি যেটি বলেছি যে গত 17 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করেছে, কিন্তু আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতার সহিত দল এবং দলের ঊর্ধ্বে গিয়ে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রীয় সকল সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নতুন করে পুনর্গঠন করা হবে। 10 নম্বর জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা। যেখানে গত 17 বছর আমরা দেখেছি বিচার বিভাগ কিভাবে ছিল, সরকারের আজ্ঞাবহ ছিল। সেই বিচার বিভাগকে এবং বিচারপতি নিয়োগের ব্যাপারে আমরা অত্যন্ত স্বচ্ছতার সহিত জুডিশিয়াল কমিশন কাউন্সিল গঠন করে তারপরে বিচারপতি নিয়োগ করা হবে। 11 প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ জনগণের সেবক প্রভুরা এই উপলব্ধির আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, পরিষেবা প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে। মিডিয়া কমিশন গঠন, দেশের অবক্ষয়প্রাপ্ত প্রচার মাধ্যমের সত্যতা স্বাধীনতা বস্তুনিষ্ঠ পুনরুদ্ধারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ প্রজ্ঞাবান গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিত্বের সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন করা হবে। আইসিটি অ্যাক্ট 2006 প্রয়োজনীয় সংশোধন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 বাতিল করা হবে। সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। আপনারা জানেন যে স্বৈরাচার আমলে বাংলাদেশের সকল মিডিয়াকে এই স্বৈরাচার সরকার যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছিল এবং সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করে তারা মিথ্যাচার করেছে দেশের মানুষের সাথে, মানুষের সঙ্গে, মানুষের সামনে। কিন্তু আমরা সেই মিডিয়াকে শতভাগ স্বচ্ছতার সহিত স্বাধীনভাবে চলার জন্য আমরা অভিজ্ঞ যারা বিচারপতি রয়েছে, প্রজ্ঞাবান যারা মিডিয়ার ব্যক্তিবর্গ রয়েছে, তাদের মাধ্যমে আমরা মিডিয়া কমিশন গঠন করে এই মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ। 14 সর্বস্তরে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা। আপনারা সকলেই জানেন যে গত 17 বছর কি দুর্বিষহ অবস্থায় ছিল। কোথাও আইনের শাসন ছিল না, কোথাও কোনো মানবাধিকার ছিল না। তারা বাংলাদেশের মানুষের সাথে যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যেভাবে মানবাধিকার
লঙ্ঘন করেছে, সেই মানবাধিকার লঙ্ঘনের জন্য এই গত 17 বছরে এই স্বৈরাচারের সকল প্রেতাত্মাদের, সকল অবৈধ মন্ত্রী এমপি, স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আক্রমণ যারা কর্মকর্তা ছিলেন, পুলিশ প্রশাসনে ছিলেন, বিভিন্ন সিভিল প্রশাসন ছিলেন, তাদের সকলের বিরুদ্ধে তাদের এবং আমাদের সকলকে মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। মামলার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 15 অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। এখানে একটি উল্লেখযোগ্য কথা রয়েছে যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে গত 17 বছর আমরা দেখেছি যে যারা ধনী হয়েছে শুধু তারা ধনীও হয়ে গেছে, আর যারা দরিদ্র ছিল তারা দরিদ্র হয়ে গেছে, আরো গরিব হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে আমরা এই ধনী গরিবের যে বৈষম্য সেটাকে একটা ভারসাম্য রক্ষা করতে চাই। আমরা ইকুয়ালিটি আনতে চাই, একটি ভারসাম্য সমপর্যায়ে আনতে চাই। সেই সমপর্যায়ে ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে এবং এই জন্য আমাদের অর্থনৈতিক যে সংস্কার কমিশন গঠন সেটা করাটা অত্যন্ত জরুরি। 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, ধর্ম যার যার রাষ্ট্রসভা। আপনারা সকলে জানেন গত 17 বছর ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই আওয়ামী সরকার নিজেরাই আগুন দিয়েছে, হামলা চালিয়েছে, দোষ দিয়েছে কার? বিএনপির উপরে। কিন্তু 5ই আগস্টের পরে প্রমাণ হয়ে গেছে যে বিএনপি বাংলাদেশে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ধারে কাছেও যায় নাই। সেইটা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে আওয়ামী সরকার বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য, একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য তারা বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে বা তাদের উপরে হামলা চালিয়ে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রেখেছিল। আমরা সেই জায়গায় একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। এই জন্য ধর্মীয় স্বাধীনতায় সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে। 17 মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 শিল্প বিপ্লব, খনিজ জ্বালানি খাত আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। স্বৈরাচার আওয়ামী লীগ শুধু আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে সুসম্পর্ক রেখে তারা জোর করে ক্ষমতায় বসেছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন একক রাষ্ট্র না। এই পৃথিবী যারা বৈশ্বিক যে রাষ্ট্রগুলি রয়েছে তাদের সকলের সাথে সুসম্পর্ক রেখে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়। দেশ প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা, যে কথাগুলো আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যে প্রশাসন, পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের যে প্রতিরক্ষা বাহিনীগুলো রয়েছে তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে আমরা স্বাধীনভাবে তারা যাতে চলতে পারে সেই জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। সেটাকে নিশ্চিত করার জন্য আমাদের এই রূপরেখার ভিতরে আমাদের যে রূপরেখা দেওয়া হয়েছে 20 নম্বরে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে আমাদের কাজ করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠা কোনো স্বশাসিত ক্ষমতাবান করা। ভাই, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান। এই জায়গাটা আসলে একটা লাইন বলতেই হয় আমার, সেটা হচ্ছে যে আজকে স্বাধীনতা 53 বছর হতে চলেছে, তাই না? 53 বছর পার করেছি আমরা, কিন্তু আমরা স্বৈরাচার আমলে দেখেছি যে যার বয়স 50 বছর, যার জন্মই হয় নাই, তাকেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। কি পরিমাণ দুর্নীতি করেছে আমাদের তারা ভুল, তারা তাদের নিজেদের তারা তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমরা চাই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হবে এবং তাদের সঠিক তালিকা প্রদানের মাধ্যমে সেটা করা হবে। এবং পাশাপাশি গত 17 বছরে আমাদের যে এই স্বৈরাচার
শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য যারা গুম হয়েছে, যারা শহীদ হয়েছে, এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের পরিবারকে রাষ্ট্রীয় খেতাব এবং প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। এই যে ভাইরা, এই ব্যান্ড পার্টি কিসের ভাই? ব্যান্ড পার্টিতে এটা ব্যান্ড পার্টির প্রোগ্রাম না। রানী তুমি শুধু একা আসো, বাকিরা বসে থাকো, বাকিরা বসে থাকে পিছনে, কেউ আসবেন না। বেশ, আধুনিক যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন। আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার যুবকদেরকে বিভিন্ন অনৈতিক কাজের দিকে ঠেলে দিয়েছিল, আমাদের যুবক ভাইদেরকে মাদকাসক্ত করে ফেলেছিল এবং আমাদের যুবকদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির যে যথাযথ গুরুত্ব দেওয়া দরকার আমাদের তরুণ প্রজন্মের দিকে এবং যুব সমাজকে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার সেটা তারা কখনোই নেয় না। তারা শুধু একটাই পেরেছে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় জোর করে বসে থাকা, সেটাতে তারা পারদর্শী ছিল। কিন্তু বাংলাদেশের যুব সমাজের দিকে কোনো প্রকার কোনো খেয়াল ছিল না। এবং আমরা এই রূপরেখার ভিতরে নিশ্চিত করতে চাই, যারা শিক্ষিত বেকার তাদেরকে 1 বছর ব্যাপী এবং যুবকদের এবং চাকরির বয়স সীমা আরো বৃদ্ধির পরিকল্পনা রয়েছে আমাদের। 24 নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। নারীর ক্ষমতায় নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। 25 চাহিদা জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। আপনারা সকলেই জানেন গত 17 বছর এই স্বৈরাচার সরকার আমাদের যে সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুব সমাজকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল ইতিহাস পড়িয়েছে। আমরা সেই ভুল ইতিহাস অপসারণের মাধ্যমে আমরা আমাদের জাতির সামনে, দেশের আমাদের সন্তানদের সামনে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকের মাধ্যমে দেশের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। 26 সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা হবে। সবার জন্য স্বাস্থ্য এবং এই স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করা। সার্বজনীন বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে ধনী গরিব সকলের জন্যই বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। ভাই এত সুন্দর একটা কথাটা তালি দেন যে ধনী গরিব সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এবং সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেটার মান উন্নয়নের মাধ্যমে সে হসপিটালগুলো শুধু ঢাকা শহর কেন্দ্রিক থাকলে চলবে না বা কিংবা বিভাগীয় শহর কেন্দ্রিক থাকলে চলবে না, সেটাকে আমরা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা সরকারি উন্নত হসপিটালের মাধ্যমে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করতে চাই। এবং স্বাস্থ্য সেবা যে খাত রয়েছে সেটা আমাদের যে জিডিপি হয় বাজেটের বাৎসরিক, সেই জিডিপির 5% কম হবে না, 5% বেশি হবে। 27 কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের